সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়বস্তু শুরু করছে। আজকে আমাদের বিষয়বস্তু এবিটি এর 177 এবং 178 পেজে যে সেট অর্থাৎ সেট 6 রয়েছে ওই সেটের মোটামুটি 4 নম্বর অঙ্কের অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 2 মার্কসের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো আমরা সুন্দর করে শিখব এবং এই প্রশ্ন অথবা এই ধরনের প্রশ্ন যেন পরীক্ষায় আসলে আমরা সুন্দর করে নামিয়ে আসতে পারি, এটুকু আমাদের প্রচেষ্টা থাকবে। সুতরাং চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করে 4-এর 1। তার আগে আরো দুই একটা কথা বলে নিই যে প্লে লিস্টে সমস্ত ভিডিও পেয়ে যাবে। হয়তো কেউ কেউ বলছো যে প্লে লিস্টে ভিডিওগুলো পাচ্ছি না, অবশ্যই আমি এই ডিসক্রিপশনে মোটামুটি সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, প্রোভাইড করবো, সেখানে কিন্তু একটা সুবিধা পেয়ে যাবে। আর প্লে লিস্টে মোটামুটি সমস্ত ভিডিও পেয়ে যাবে, কোথাও কোনো কঞ্জুসি করা হয়নি। এবারে যাও সেখানে একটু দেখো যে কোনগুলো তোমার দরকার, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়িয়েছি তখন কিন্তু সেই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আগে একটু আলোচনা করে দিয়েছি, সেটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে তোমাদের কাছে। এবার চলো পরের প্রশ্নতে আমি আসবো। পরের প্রশ্ন না, আমরা প্রথম প্রশ্নতে আসবো। এবার দেখো কি বলেছে, একটা যন্ত্র প্রতি বছর 10% হারে অপচয় হয়। ওকে, এবার যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয় তবে 2 বছর পরে যন্ত্রটির মূল্য কত হবে? তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কটা জানি, চক্রবৃদ্ধি সুদের আমরা একটা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা যখন বৃদ্ধি পায় তখন আর যখন হ্রাস পায় তখন এখানে শুধু একটা মাইনাস হয়। ক্লিয়ার? এটা এমসিকিউ হলে আমি এখানে শুধু মানটা পুট করে দিতাম, কিন্তু এইভাবে তো করলে হবে না, আমাকে একটুখানি লিখতে হবে। ধরি সুদের হার, ও সরি, এখানে তো ধরা বলে কিছু নেই, এখানে প্রদত্ত সুদের হার ইকুয়াল টু 10%, সময় ইকুয়াল টু 2 বছর। এখানে সুদের হার লিখো না, যেহেতু এখানে হ্রাস পেয়েছে। প্রতি বছর 10% হারে অপচয়, এখানে সেটাই লিখো, প্রতি বছর অপচয়ের হার। প্রতি বছর অপচয়ের হার ইকুয়াল টু 10%। সময় দেওয়া আছে 2000 টাকা, আর বর্তমান মূল্য আমাদের আছে কত? 1000। এখানে 1000 টাকা, তাহলে আমাদের অতএব এখানে লিখবে 2 বছর পর যন্ত্রটির দাম এসে দাঁড়াবে। তাহলে এখানে p 1 মাইনাস r আছে আমার 10 বাই 100 হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 1000, এটা দিয়ে টাকাটা তাহলে কত হয় 10, 1 মাইনাস অফ 1 বাই 10 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 10 থেকে 1 চলে গেল, তাহলে থাকে কত 9, 9 বাই 10 তার হোল স্কয়ার। এখানে তাহলে কত পাচ্ছি 1081 বাই 100, 0 0 0 0 কেটে দাও, তাহলে এখানে একটা শূন্য থাকে, 810, 810 টাকা। ক্লিয়ার? চলো এবার পরের প্রশ্নতে যাব। 4-এর 1 হয়ে গেল। এবার পরে যে প্রশ্নটা রয়েছে সেদিকে যদি তাকাই, দেখো কি বলেছে, কোন ব্যবসায় এ এবং বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। তাহলে a/b আমাদের কত দেওয়া আছে 3:2। ওকে, এবার লাভের 5% দান করার পর এ 1197 টাকা লাভ্যাংশ পেল। তাহলে সমগ্র লাভ কত? ধরি মোট লাভ ইকুয়াল টু x টাকা। ক্লিয়ার? মোট লাভ আমাদের এখানে x টাকা, তাহলে 5% এটা দান করেছে নাকি, দান করার পর 5% দান
করার পর লাভ থাকে, লাভ অর্থাৎ লাভের 5% দান করার পর পড়ে থাকে লিখতে পারো, তাহলে এখানে x টাকা আমাদের টোটাল লাভ ছিল, তার থেকে বিয়োগ দেবো x এর 5%, অর্থাৎ 5/100। তাহলে x মাইনাস এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে 20, তাহলে x/20, তাহলে 20 থেকে একটা চলে গেল, তাহলে 19 x বাই তোমার 20, এত টাকা। অবশ্যই ডান দিকেও টাকাগুলো লিখবে। এবার দেখো 19x/20 টাকা। এবার তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a এর লাভ্যাংশ, এর লাভ্যাংশ কত, 19x/20, এত এর কত টাকা পায় সে। এখানে টোটাল যদি আনুপাতিক যোগফল করি তাহলে 3 প্লাস 2 তার 3 ভাগ, এত টাকা। তাহলে এখানে দেখো 19x/20 গুণা 5/3, এত টাকা। তাহলে এখান থেকে কিছু কাটাকাটি যায়, দেখছি তো না। তাহলে এখানে মোটামুটি করে এটা এইভাবে থাক। এবার আমরা শর্ট থেকে লিখতে পারি, শর্ট থেকে তো লেখা যায় 19x/20 ইন্টু 3/5 ইকুয়াল টু 1197 টাকা। এটাই তো ছিল আমাদের 1197 টাকা। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, x এখানে পড়ে রইল আর 1197, এর সঙ্গে এই পাশে 20 আর এখানে 5, ওই পাশে গিয়ে গুণ হবে, কারণ এই পাশে ভাগ ছিল, ভাগাকার ছিল, ওই পাশে গিয়ে গুণাকার হবে। এবার 19 আর 3, এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে চলে আসবে, তাই তো। 19 দিয়ে একে যদি কাটি তাহলে হবে 63, এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে হবে 21। তাহলে এটার সাথে এই দেখো এটা যোগ করলে গুণ করলে কত হয় 100, 100 যদি 21 এর সঙ্গে গুণ করি তাহলে হবে 2100। ক্লিয়ার? একটু মিলিয়ে দেখবে। তাহলে আমাদের মোট লাভ কত হয়েছে 2100 টাকা, অতএব নির্ণয় মোট লাভ 2100 টাকা। ক্লিয়ার? চলো তুলে নাও। পরের প্রশ্নটা আমি যাব। পরে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে একটু লক্ষ্য করি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। চলো তাহলে দেখি, প্রথমে আমরা এখান থেকে ধরে নেব, প্রথম ধরে নেই আমরা সুদের হার ধরে নেব, তারপর সময় ধরে নেব, আসল ধরে নেব, সেখান থেকে একটা সুদ বের করব। চলো এটা 3 নম্বর ধরি। সুদের হার ইকুয়াল টু r%। সময় এখানে আমরা n দিয়ে ডিনোট করি, এখানে n লিখতে পারো ব্র্যাকেটে, 10 বছর। হ্যাঁ, আসল ইকুয়াল টু p টাকা, এটা ধরা হলো। এবার অতএব সুদ, এখান থেকে সুদ আমরা কত পাই, সুদ ইকুয়াল টু p/t, অর্থাৎ এখানে t দিয়ে ডিনোট করে তাহলে t থাক, তাহলে p/t অর্থাৎ 10/100। ওকে, তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে কত হচ্ছে, এখানে থাকে 10, তাহলে p/10, তাহলে সুদ পেলাম। ওকে, এটা পেয়েছি আমরা সুদ। তাহলে সুদ আসল কত,
সুদাসলটা কত, পি প্লাস পি আর বাই 10, এখান থেকে পি কমন নাও তাহলে 1 প্লাস অফ আর বাই 10 পড়ে থাকে, তাহলে এটা পেয়েছি আমরা সুদাসল এত টাকা। এবার আমাদের একটা জিনিস বলেছে যে এই সুদ আর এই সুদাসলের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, সুদাসলের 2/5 গুণ, ওকে, তাই তো বলেছে। ও এত অংশ অর্থাৎ এত গুণ বলতেই পারি। এবার আমরা শর্তে করি, ওর নিচে লিখবে এইটুকু নিচে, তাহলে এখান থেকে কত আসবে, পি আর বাই 10, অর্থাৎ এটা আমাদের সুদ ইকুয়াল টু এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 10 এর 2/5 গুণ, ওকে। তাহলে এখান থেকে পি পি কেটে গেল, আর বাই 10 ইকুয়াল টু, এখানে আমার থাকছে কত, একে আমি লসাগু করে দিই, 10 প্লাস অফ আর 2/5, এখান থেকে নিচে থেকে 10 কেটে দাও, তাহলে এখান থেকে আমার আর 5 এর সঙ্গে 5 এখানে ভাগাকারে আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে 5 আর এখানে 2 এদের সঙ্গে গুণ করে দাও, তাহলে 20 প্লাস অফ 2 আর এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে, তাহলে পড়ে থাকবে কত, 3 আর ইকুয়াল টু 20, তাহলে আর ইকুয়াল টু কত থাকছে, 20/3 ইকুয়াল টু 3 6 18, 6 পূর্ণ 2/3, ওকে। তাহলে আমাদের নির্ণয় উত্তর কত, আর ইকুয়াল টু 6 পূর্ণ 2/3%, ক্লিয়ার। দেখো বিষয়টা নেওয়া গেল নাকি, তুলে নেবে। আরেকবার বলিনি এখানে একটু, এটা কিন্তু সুদ আর সুদাসল এদের মধ্যে আমাদের সম্পর্ক দেয়া আছে, সুদকে বলেছে সুদাসলের এত গুণ, তাহলে এটা আমাদের সুদ আর আমরা সুদাসল বের করেছি, তার এত গুণও করেছি, তাহলে এই দুটোকে আমরা সমান বলে ফেলতে পারি। সেখান থেকে আমরা আর একটা মান সেটা বের করে নিলাম, তারপরের অঙ্কটা দেখো, বেশ খানিকটা সময় হয়ে গেছে, ওকে। সমাধান না করে পি এর যে সকল মানের জন্য, ওকে, সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এত সমীকরণের বাস্তব বীজ আছে তা নির্ণয় করো, তাহলে x² প্লাস অফ পি মাইনাস অফ 3x প্লাস অফ p ইকুয়াল টু 0, ওকে। অর্থাৎ এই সমীকরণ সমাধান করতে পারবো না, কিন্তু p এর মান কি কি হতে পারে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের মোটামুটি কোনো একটা সমীকরণের কখন আমরা বাস্তব মান পাই, যখন তার নিরূপক ইকুয়াল টু 0, তখন একবার বাস্তব মান পাই, আর একটা বাস্তব মান পাই যখন নিরূপক গ্রেটার দেন 0, অর্থাৎ এরকম b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, আর একটা b² মাইনাস 4ac গ্রেটার দেন 0, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তব মান পাই, ওকে। এবার আমরা যদি এই গ্রেটার দেন ইকুয়েশন ব্যবহার করে করতে যাই, তাহলে কিন্তু আমরা সঠিক ধারায় পৌঁছাতে পারবো না, এই কারণে আমরা এই ধারাটা ব্যবহার করব, b² মাইনাস 4ac। তাহলে এই সমীকরণের নিরূপক ইকুয়াল টু, এখানে b কত, b হলো p মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস অফ 4 ইনটু 1 ইনটু এখানে c, এখানে রয়েছে p, তাহলে এখান থেকে মোটামুটি p² মাইনাস অফ 3 গুণা 6p প্লাস অফ 9 মাইনাস অফ 4p, তাহলে এখানে পাচ্ছি কত, p² মাইনাস অফ 10p প্লাস অফ 9, তাহলে এখান থেকে নিরূপক 0 ধরি, ওকে, শর্তে, অর্থাৎ বাস্তব মান যদি পেতে হয় তাহলে একে আমি 0 ধরে অঙ্কটা করে নিই, ইকুয়াল টু 0,
তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস অফ 9p মাইনাস অফ p প্লাস অফ 9 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলাম। এবার পি স্কোয়ার, এখান থেকে p কমন নিলাম, p মাইনাস অফ 9 পড়ে থাকে, মাইনাস অফ 1 কমন নিলাম, p প্লাস মাইনাস অফ 9 পড়ে থাকে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত, p মাইনাস অফ 9, এখানে পাচ্ছি p মাইনাস অফ 1 ইকুয়াল টু 0। হয় এইটুকু ইকুয়াল টু 0 অথবা এইটুকু ইকুয়াল টু 0। তাহলে p মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে p ইকুয়াল টু আমি কত পাই, 9। আর একটা p মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে p ইকুয়াল টু কত পাই, 1। এখানে লেখো কি হয় অথবা, তাই তো? অতএব p এর দুটো মানই হতে পারে 9 এবং 1। তাই বলছে যে p এর কোন কোন মানের জন্য। তাহলে এখান থেকে আমরা p এর দুটো মান পেয়েছি, একটা 9 এবং একটা 1। উত্তর সেভাবে দেখবে। চলো এবার পরের অঙ্ক দেখব। এবারে কারো কারো মনে হয় যে সমাধান তো করতে পারেনি। আমরা সমাধান করিনি এই অঙ্কের, আমরা শুধু p এর মানটা বের করেছি। p এর মান বের করতে হলে p এর জন্য সমাধান করেছি, এই সমীকরণের বীজ কিন্তু বের করিনি। এবার দেখো পাশে যেটা বলেছে yz, আরেকটা রয়েছে y এর সঙ্গে xz। ওকে, এই দুটো ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে একটা ধ্রুবক নিই, x ইকুয়াল টু k yz, এখানে y ইকুয়াল টু k ড্যাশ x z। তাহলে এখান থেকে মোটামুটি আমরা কি পাবো, x বাই yz ইকুয়াল টু k। এখান থেকে তাহলে কি পাবো, y বাই xy xz এই পাশে আসবে, তাহলে k ড্যাশ, তাই তো? তাহলে k ইনটু k ড্যাশ যদি করি তাহলে কত পাবো, x বাই y বাই z ইনটু y বাই xz। এটা আমাদের 5 নম্বর অঙ্ক। ওকে, এবার দেখো তো x x কেটে গেল, y y কেটে গেল, থাকে কত, k ইনটু k ড্যাশ ইকুয়াল টু 1 বাই z স্কয়ার। তাহলে এখান থেকে z স্কয়ার এই পাশে চলে গেল, z স্কয়ার ইকুয়াল টু 1 বাই k ইনটু k ড্যাশ। ওকে, তাহলে z ইকুয়াল টু রুট ওভার 1 বাই k ইনটু k ড্যাশ। এই পুরোটা কি, এই পুরোটা ধ্রুবক। এটা কি ধ্রুবক, ধ্রুবকের 1 বাই ধ্রুবক, ধ্রুবকের গুণফল সবসময় কি হয়, ধ্রুবক হয়। আর ধ্রুবক দিয়ে কোনো ধ্রুবক সংখ্যাকে ভাগ করলে সেটাও ধ্রুবক হবে। তাহলে z এটা কি হলো, ধ্রুবক। তাহলে অতএব z ইকুয়াল টু ধ্রুবক। তোমাকে প্রশ্নে ওটা জিজ্ঞাসা করেছে, দেখাও যে z ইকুয়াল টু ধ্রুবক। তাহলে z ইকুয়াল টু ধ্রুবক প্রমাণিত লিখে দেবে। ক্লিয়ার? হ্যাঁ, একদম। চলো এবার পরের প্রশ্নে যাব। ভালো করে দেখে নাও। ওকে, এবার 6 নম্বরে যাব আমরা। ছয় নম্বরের যে প্রশ্নটা রয়েছে, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা এবি এবং সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে যদি এ ও ডি কোণ ইকুয়াল টু 100 ডিগ্রি এবং বি ও সি কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি হয়, তাহলে এ পি সি কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, যেমন ইচ্ছা আঁকতে পারো। সুন্দর আঁকলাম কেন, এ বি সি ডি আঁকতে হবে। এটা মোটামুটি এইভাবে নেই, তাহলে আমার একটু সুবিধা হবে। কেন্দ্র এটা, তাহলে এটা এদিক থেকে, আর মোটামুটি ডি যেহেতু এ ও ডি, মোটামুটি এই যে, তাহলে এ বি দেখে নাও, এ বি সি ডি। ওকে, এটা আমাদের একটা চিত্র। এরা বলেছে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, দিলাম পি বিন্দুতে ছেদ করেছে। এবার বলেছে এ ও পি কোণ,
এ ও ডি কোণ, এটা বলেছে 140°। তারপরে যে পয়েন্টটা রয়েছে যে সিও না বিও সি কোণ, বিও সি কোণ, বিও সি কোণ অর্থাৎ এইটা আর এটা বলেছে 70°। তাহলে এখানে আমাদের যেটা জিজ্ঞাসা করেছে সেটা হলো এই যে এপিসি কোণ, এপিসি কোণ ইকুয়াল টু কত। মোটামুটি এই চিত্রটা লিখবে, আঁকবে, আঁকার পরে যেটা লিখতে হয় সেটা অবশ্যই লিখবে, বাকি যেটা লিখতে হয়। এবার দেখো এপিসি কোণ আমাকে বের করতে হবে, অর্থাৎ এপিসি কোণ অর্থাৎ এই কোণটা, ক্লিয়ার? তাহলে এই কোণটা বের করার জন্য আমাকে যা যা করণীয় সেটা হলো এই আমার এই কোণটা বের করতে হবে। এই কোণটা বের করার জন্য আমাকে এই কোণটা বের করতে হবে। কি করে দেখো, এটা 70, এটা তাহলে আমার এই কোণটা দরকার এখন এই পরিস্থিতিতে। এটা যদি 70 হয় তাহলে একটা 35 পাবো, এটা যদি 140 হয় একটা 70 পাবো একটা জায়গায়। এটা আমার বৃত্ত কেন্দ্রস্থ কোণ, তাহলে এখান থেকে এইটা যদি যোগ করি, এ বি ডি কোণ, এ বি ডি কোণ, ওকে? এখানে যদি আমি একটু খেয়াল করি, দেখো এ বি ডি এটা আমার কি কোণ? বৃত্তস্থ কোণ। আর এ ও ডি কোণ এটা আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি 140 হয় অর্থাৎ এ ও ডি কোণ ইকুয়াল টু 140°, তাহলে এখান থেকে এ বি সি কোণ, এ বি ডি কোণ ইকুয়াল টু 140° কে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি কত? 70°। ওকে, এবার দেখো এই চাপের উপরে এতক্ষণ কিন্তু এ বি চাপের উপরে করেছি আমরা, এবার সিবি বা বিসি এই চাপের উপরে, বি ও সি এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে বি ও সি কোণ ইকুয়াল টু 70°। তাহলে বি ডি সি কোণ, বি ডি সি কোণ ইকুয়াল টু 70° বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে? 35। ক্লিয়ার হলো? ওকে, তাহলে দেখো এখান থেকে একটা এই পি, পিটাকে এখানে বসাই, পি ডি বি একটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজের দুটো কোণের মান পেয়েছি। এই পিটা হলো এইখানে। তাহলে দেখো পি বি ডি অর্থাৎ এই একটা ত্রিভুজ, আমি একটু দেখিয়ে দিই বিষয়টা। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আবার এই পর্যন্ত, তাহলে একটা ত্রিভুজ, ত্রিভুজের দুটো কোণ পেয়েছি, একটা এই কোণ একটা এই কোণ। তাহলে মোটামুটি করে দুটো কোণ পেয়েছি, তাহলে বাকি একটা কোণ, অতএব বি পি ডি কোণ ইকুয়াল টু 180° মাইনাস অফ 70° মাইনাস অফ 35°, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছি? 100, এবার আমি একটু চেক করে নেব। ওহো, এটা কত ছিল? সরি আই এম সো সরি যে আমার এখানে একটু ভুল ছিল, যে এটা ছিল আমার 100°। তাহলে এখানে যদি 100 হয়, এটা হবে আমার 100, তাহলে এটা 100/2, তাহলে এটা পাচ্ছি আমি 50। ওকে, আশা করি বাকিগুলো সব ঠিক আছে একদম। তাহলে এখানে 50 দিয়ে বিয়োগ করো 50, তাহলে এটা পাবো আমি 95°। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এ পি এ কোণ, সি এ পি কোণ ইকুয়াল টু সি সিপি
সিপি কোণ ইকুয়াল টু এখানে বিপি কোণ, কারণ কি এটা বিপরীত কোণ, তাহলে ইকুয়াল টু 95 ডিগ্রি। দেখো নেওয়া গেল নাকি? তো আশা করি নেওয়া গেছে। এখানে 100 ছিল, আমি 140 বসিয়ে দিয়েছিলাম, হয়তো আমার ঠিক করে দেওয়া দেখা হয়নি। এরপরে অঙ্কটা 140 আছে, ওই অঙ্কটার মাথায় আমার রয়ে গেছে। এবার দেখো, আশা করি পুরো বিষয়টা নেওয়া গেছে। চলো এবার পরে অঙ্কটা যাই। পরে যে অঙ্কটা রয়েছে দেখো, কত নম্বর? 7। বলেছে এই এ বি সি সমকোণী ত্রিভুজ, 6 হয়ে গেল। ওকে, সমকোণী ত্রিভুজ, তাহলে এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এবার বলছে বিসির উপর এডি লম্ব টানা হলো, বিসি ইকুয়াল টু 10 সেমি হলে বিডি ইকুয়াল টু 2 সেমি, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের হিসাব করতে বলছে। দেখো মোটামুটি আমাদের এরকম একটা চিত্রের কথা বলেছে। বি এ সি অর্থাৎ এ বি সি এরকম এখানে। এবার আমাদের বিসি ইকুয়াল টু 10 রয়েছে, বিসি ইকুয়াল টু 10। এবার এর থেকে এর উপর একটা লম্ব টেনেছি, এখানে বিডি ইকুয়াল টু 2, তাহলে সিডি ইকুয়াল টু কত? সিডি ইকুয়াল টু 10 মাইনাস অফ 2 ইকুয়াল টু 8। এখানে এডি এর মান চাইছে। আমরা কি জানি, যদি এইভাবে কোনোদিন লম্ব টানা হয় কোনোভাবে, ওকে, 90 ডিগ্রি থেকে যদি এখানে লম্ব টানা হয়, তাহলে এদের হোল স্কয়ার অর্থাৎ এডি তার হোল স্কয়ার ইকুয়াল টু বলতে পারি বিডি ইনটু সিডি। তাহলে বিডি ইকুয়াল টু কত আছে? বিডি ইকুয়াল টু আছে আমার 2, সিডি ইকুয়াল টু কত আছে? 8। তাহলে এখান থেকে পাবো কত? 2 ইনটু 2 এর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি যে এখানে 2 ইনটু 2 ইনটু 2 লিখে দিই, তাতে আরো সুবিধা হবে। তাহলে 1 জোড়া 2 জোড়া অর্থাৎ 4, 4 এর স্কয়ার। তাহলে এডি ইকুয়াল টু 4 এর স্কয়ার, তাহলে এডি ইকুয়াল টু কত হবে? এডি ইকুয়াল টু 4। ক্লিয়ার হলো? ওকে, দেখো আশা করি নেওয়া গেছে। এবার চলো, এটা আমাদের ছিল কত? সম্ভবত 7। দাগ নম্বরগুলো একটু ঠিকঠাক করে বসিয়ে নেবে, তারপরে অঙ্কতে আমি যাবো। দেখো কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেয়া আছে 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব আছে 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা গত সেটেও ছিল, এটা ধরে নিলাম আমি 8, আর এটা আমার 3। এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা আমাদের বলেছে 13। এদের একটা স্পর্শক অঙ্কন করা হলো। ওকে, এখান থেকে এইদিকে লম্ব টানলাম, এদিক থেকে এইদিকে লম্ব টানলাম, এটা হলো আমার 3, এই টোটালটা হলো আমাদের 8। তাহলে এখান থেকে আমি এর উপরে একটা সমান্তরাল সরলরেখা ও ও ড্যাশ এ বি, অর্থাৎ এ বিন্দু থেকে ও ও ড্যাশ এর সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যা এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার তাহলে এটা যদি 3 হয়, তাহলে 5 এর থেকে 3 চলে গেল, তাহলে এটা কত হবে? 5। আর এটা যেহেতু সমান্তরাল, এখানে দেখো ও ও ড্যাশ এটা 13 সেমি, তাহলে এ এডি ইকুয়াল টু কত? 13। তাহলে এবার এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু 13 স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? 12 এর স্কয়ার। ওকে, 12 এর স্কয়ার তার রুট করলে হয় 12। ক্লিয়ার? অঙ্কটা একটু করে নেবে সাজিয়ে গুছিয়ে। আর একটু গত সেটে যেহেতু করিয়ে দিয়েছি, সুতরাং এই সেটে আবার বেশি গেলাম না, শুধু কনসেপ্টটা আবার একটু মনে করে দিলাম। চলো।
ABCD একটা বৃত্ত চতুর্ভুজ, কেন্দ্র ও। এবার এ বৃত্তের ব্যাস, AB হলো বৃত্তের ব্যাস। এবার AOD কোণ ইকুয়াল টু 140 ডিগ্রি দেয়া আছে। 9 নম্বরে দেখো, বোঝা যাচ্ছে না মনে হয়, চিত্রটা কালি ফুরিয়ে গেছে এখানে। এখানে বলেছে AB হলো ব্যাস। এবার দেখো এরকম ভাবে বলা হয়েছে একটা জায়গায় যে AB আর CD কে যদি বাড়ানো হয় তারা পরস্পর ই তে ছেদ করে, তাহলে CD কে বাড়ানো হলে তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এটা হলো আমাদের সি, এটা আমাদের ডি। এখানে নামকরণটা হওয়া উচিত ছিল আমাদের ABDC চতুর্ভুজ, ওকে বৃত্ত চতুর্ভুজ হওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের এর নামকরণ করেছে ABCD। কোন লজিক করেছে এখানে কে জানে। এবার দেখো, এবার AB এবং CD পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এবার আমাদের কিছু কোণের মান দেওয়া আছে। AOD কোণ, অর্থাৎ এদেরকে যদি যোগ করি তাহলে এটা আমাদের 140 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 40 ডিগ্রি। ক্লিয়ার? আরেকটা কোণের মান দেওয়া আছে CAB কোণ। ওকে, CAB কোণ অর্থাৎ এটা ইকুয়াল টু কত আছে? 50 ডিগ্রি আশা করি। এবার BED কোণ এর মান আমাদের বের করতে বলেছে। এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আর কি বের করলে আমরা পারবো অঙ্কটা করতে? প্রশ্নটা একটু দেখো, আমি একবার দেখে নিই। চলো ধীরে ধীরে দেখা শুরু করি। এটা CAB কোণ, এই কোণটা আমাদের 50 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণের পরিমাণটা কত হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি CDB কোণ ইকুয়াল টু 180 থেকে আমরা বাদ দিলাম 50 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি? 130 ডিগ্রি। ওকে, এবার আমাদের আরেকটা বের করতে হবে যে BOD কোণ। এটা আমরা প্রথমে বের করে নিয়েছি, সেটা হলো 40 ডিগ্রি। BOD কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি। এবার দেখো খেয়াল করো, OB এটা আমাদের কি? ব্যাসার্ধ। OD এটা আমাদের কি? ব্যাসার্ধ। অবভিয়াসলি ব্যাসার্ধ হলে কি হয়? এরা প্রত্যেক সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণ দ্বয়ের মান কত? অবভিয়াসলি এরাও সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? OBD কোণ ইকুয়াল টু কত লেখা যায়? যে 180 থেকে 40 বাদ দিলাম, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই দুটোর সমষ্টি তো 140 হবে। তাহলে এই 140 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, প্রত্যেকের মান পেয়ে গেছি 70 ডিগ্রি করে। তাহলে এটা 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। ক্লিয়ার? আমাদের শুধু এই মানটা যদি বের করতাম তাহলে হয়ে যেত। দেখি ACD কোণের মানটা বের করা যায় নাকি। ওকে, এখানে দেখো, এখান থেকে আমরা OBD কোণ বের করেছি। OBD কোণ, তাহলে এই কোণের মান কত পাবো? এখান থেকে যদি আমরা বের করি DBE কোণ, DBE কোণ ইকুয়াল টু কত পাচ্ছে? দেখো এটা পেয়েছি 70, আর পুরো একটা সরলরেখার মান কত হয়? 180 ডিগ্রি। তার থেকে আমরা 70 বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি কত? 110 ডিগ্রি। তাহলে এটা কত হয়েছে? 110 ডিগ্রি। ওকে, এবার এই কোণ, তাহলে এই কোণটা যদি বের করি তাহলে আমরা এই কোণের পরিমাণটা পাবো।
কিন্তু এই কোণটা বের করা তো একদম সহজ, তাই না? বিডি ইকুয়াল টু কত হচ্ছে, এই টোটাল পরিমাণ রয়েছে 180, তার থেকে আমি বিডি কোণ বাদ দিলাম। বিডি কোণ ইকুয়াল টু কত, বিডি কোণ বা সিডিবি কোণ ইকুয়াল টু 130 ছিল, তাহলে 130, তাহলে এখানে কত পাচ্ছি, বিয়োগ করলে হচ্ছে 20, 50 ডিগ্রি। ওকে, এবার তাহলে এই টোটাল 180 ডিগ্রি থেকে অতএব কোণ বিই ডি কোণ ইকুয়াল টু টোটাল 180 ডিগ্রি থেকে এই কোণ আর এই কোণ বাদ দেবো, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 130 এবং শুধুমাত্র 50 বাদ দেবো, তাহলে কত হচ্ছে, টোটাল হচ্ছে 20 ডিগ্রি। সরি 130 না 110, এটা ছিল 110 আর এখান থেকে 50 বাদ দিলাম, তাহলে হচ্ছে 20 ডিগ্রি। ক্লিয়ার? দেখেন আরেকবার, চলো পরের অঙ্কতে যাচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন, লক্ষ্য করো। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন দেয়া আছে ভি। তাহলে ক্ষেত্রফল যদি এস হয়, নিরেট বলেছে তাই তো, তাহলে এস ইকুয়াল টু কত, 4 পাই আর স্কয়ার, এটা লেখা যায়। আবার ভি ইকুয়াল টু কত, 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে আমাদের যে সম্পর্কটা রয়েছে একটু ঠিক করে নেবে, এস কিউব বাই ভি স্কয়ার, এখানে কিউব হবে, তাহলে এদেরকে যদি কিউব করি তাহলে 4 এর কিউবে কত হয়, 64 পাই আর স্কয়ারের কিউব কত হবে, r⁶। 4 এর কিউবে কত, 4 এর স্কয়ার হবে 16, 3 এর স্কয়ার কত হবে 9, ও এটা কিউব হবে পাই কিউব, তাহলে এটা পাই এর স্কয়ার, যেহেতু এ স্কয়ার করছি তাহলে এর স্কয়ার আর r⁶, তাহলে এখান থেকে এইটুক কেটে গেল, এখান থেকে এইটুক এটা কেটে গেল, তাহলে এখানে 16 এটা দিয়ে কাটো, তাহলে হচ্ছে 4, তাহলে 4 9 উপরে উঠে গেল, আর উপরে একটা পাই থাকে, 4 9 36 পাই। ক্লিয়ার? দেখেন আরেকবার, নিজেও একটু এটা করে নাও, আমি একদম সংক্ষেপে দেখিয়ে দিয়েছি, তারপরে প্রশ্নতে আমি যাব। দেখো কি বলেছে, তার আগে আমি একটু কালি ভরে নিই। পরে যে প্রশ্নটা রয়েছে দেখো, সমান ব্যাস, কি বলেছে, সমান ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটা নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। ওকে, দেখো উচ্চতা কত, 11, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিই। ওকে, এটা সমতল সরলরেখার মধ্যে, যুগলের মধ্যে, এটা দেখো এদের উচ্চতা কত, এখান থেকে এই পর্যন্ত হাইট h। ওকে, এর ব্যাসার্ধ ধরলাম আর, এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর, এবং এর উচ্চতা কত হয়েছে, এর উচ্চতা এখানে আর এখানে আর, তাহলে 2r। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 2r ইকুয়াল টু কত, h। এবার প্রত্যেকটা জিনিস একটু লিখে নেবে, যে এর আয়তন, এর আয়তন, এর আয়তন, প্রত্যেকটার আয়তনটা লিখে নেবে, তার অনুপাতগুলো করে দিচ্ছি আমি। এখানে পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা h ইজ টু 1/3 আর ইন্টু উচ্চতা তোমার h ইজ টু, এখান থেকে পাই আয়তন বলছে 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমি মোটামুটি যতদূর বাদ দেওয়া যায় বাদ দিয়ে দিই, পাই আর স্কয়ার
পাই আর স্কয়ার বাদ দিয়ে দিলাম, এখান থেকে পাই আর স্কয়ার বাদ দিলে একটা পাই থাকে আর একটা আর থাকে, তাহলে h is to 1/3 h is to 4/3 এখানে r, তাই তো? তাহলে h is to 1/3 h is to, এখান থেকে একটা জিনিস করি 4/3 কে আমি 2 into 2 লিখে দিই, 2/3 আর একটা 2 এখানে নিয়ে আসি, তাহলে 2r হয়, 2r ইকুয়াল টু কত হয় h, সেটা আমি লিখতেই পারি। তাহলে এখান থেকে h কেটে দাও, তাহলে 1 is to 1/3 is to 2/3, ক্লিয়ার? তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 3 is to 1 is to 2, ক্লিয়ার? চলো এবার পরেরটা যাচ্ছি, পরের প্রশ্নে যাব। পরে যে প্রশ্নটা রয়েছে দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 12 নম্বরে ধরে নাম এ একটা বাহু আছে, ওকে, এর 50% যদি বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি, 50% বৃদ্ধিতে কি কি হচ্ছে দেখো পরিবর্তন, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় 6 অফ a স্কয়ার, এর সমগ্র তলের ক্ষেত্রফল, এত বাহু বের করে নি, এ আমাদের বাহু ছিল, তার 50% বৃদ্ধি পেয়েছে, এ এর 50% অর্থাৎ 50/100 ইকুয়াল টু হাফ, তাহলে a প্লাস অফ a/2 ইকুয়াল টু 2 আর 1 3, তাহলে 3a/2, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 ইনটু 3a/2 তার হোল স্কয়ার, তাহলে এখানে কত পাচ্ছি 6 ইনটু এখানে পাচ্ছি 27 স্কয়ার, ও সরি 9 স্কয়ার, 9 স্কয়ার, এখানে পাচ্ছি 4, তাহলে 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 3, তাহলে 3 9 27, 27 স্কয়ার বাই 2, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, এই পাশে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, তাহলে এখান থেকে নিশ্চয়ই এখানে বড় আছে, বেশি আছে, তাহলে আমি এটা থেকে এটা বাদ দিয়ে দিই, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এখানে লিখবে অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি a স্কয়ার কমন নিলাম, 27/2 মাইনাস অফ 6, তাহলে এখান থেকে কত থাকে a স্কয়ার বাই 27/, তাহলে হচ্ছে a স্কয়ার 15/2, ক্লিয়ার? এবার এটা বৃদ্ধি পেয়েছে, কার উপর বৃদ্ধি পেয়েছে? এটার উপর বৃদ্ধি পেয়েছে, কার উপর? এটার উপর বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে লিখে দিলাম বৃদ্ধি 15/2 বাই অফ 6a স্কয়ার, এটার উপর এত বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 এর উপর কত বৃদ্ধি পাবে শতকরা চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে a স্কয়ার কেটে দাও, এখানে 15/6 ইনটু 2 ইনটু 100, 2 দিয়ে একে কাটো, তাহলে হচ্ছে 50, এটা 2 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 3, এটা 2 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 25, এটা দিয়ে কাটো, তাহলে হয় 5, তাহলে হচ্ছে 125%, ক্লিয়ার? তাহলে 125% উত্তর পেয়ে গেছি। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তোমাকে, আমি পুরো অঙ্কটা দেখিয়ে দিলাম, চলো আবার দেখা হবে, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। যারা শুধু রয়েছে তারা অবশ্যই লিখে দেবে আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো কারা আমার সঙ্গে রয়েছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই করে কমেন্ট বক্স তোমাদের জন্য রয়েছে, খোলা রয়েছে, সেখানে অবশ্যই কমেন্ট করে নিও। চলো আবার দেখা হবে, আবার কথা হবে দ্বিতীয় ভিডিওতে।